ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস রোববার বন্ধ হবে 15 মাসের আগ্রাসন, পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে বন্দী ও জিম্মিদের। সংস্কার প্রস্তাবনার আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। 4 কমিশনের প্রতিবেদন জমা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ। সীমান্ত সমস্যা সমাধানে প্রয়োজনে সমঝোতায় যাবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবর্তনে চাইবেন চীনের সহায়তা। সীমান্তে কাটা তারের বেড়া এবার বোতল ঝুলাচ্ছে বিএসএফ, জ্বলছে সার্চ লাইট, আতঙ্কে স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানের দাবি। মাদারীপুরের মুড়িকাটা পেঁয়াজে বিপাকে কৃষক, সংরক্ষণাগারের অভাবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ, আমদানিকে দুষছেন ব্যবসায়ীরা। এবং আজ শুরু বিপিএলের চট্টগ্রাম পর্ব, দুপুরে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল, সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে, সঙ্গে আছি মারজানা শক্তি। নেত্রকোনায় হলুদ সরিষা আর প্রজাপতির রাজত্বে এক অভিনব উদ্যোগ। ক্ষেতের মাঝে বসেছে পুরো দস্তুর কফি শপ, আর তা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে নানা বয়সী মানুষ। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। চলে যাব বিস্তারিত খবরে। গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। এর মধ্য দিয়ে গেল 15 মাস ধরে উপত্যকায় যে গণহত্যা চলছে তা বন্ধ করবে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের দোহায় চলে আলোচনা, মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র ও মিশর। কাতারের প্রধানমন্ত্রীর তার কার্যালয়ে হামাস ও আলাদাভাবে ইসরায়েলি আলোচকদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর শিগগিরই যৌথ বিবৃতির মাধ্যমে চুক্তির ঘোষণা দেবে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, শিগগিরই ঘরে ফিরছেন জিম্মিরা। চুক্তি বাস্তবায়ন হতে পারে আগামী রোববার থেকে। প্রথম দফায় মুক্তি পাবেন 33 জিম্মি। বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে শতাধিক ফিলিস্তিনি বন্দী। সংস্কার কমিশনের প্রতিবেদনের আলোকে মতৈক্যের ভিত্তিতে হবে নতুন বাংলাদেশের সনদ। এর আগে এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমার পর এসব কথা বলেন তিনি। ভবিষ্যৎ চলার পথে জাতি যেন আর কোথাও আটকে না যায় সেই প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। সাইফুর রিপনের প্রতিবেদনে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দিয়েছে 4টি সংস্কার কমিশন। বুধবার বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থান ইতিহাসের অংশ সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে এবং যত তাড়াতাড়ি পারে, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারি। পরে নির্ধারিত আলোচনায় সংস্কার সুপারিশ নিয়ে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রধানরা। নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি আমাদের এই দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টার মাধ্যমে, এবং একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে
সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। পুলিশের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার ও জবাবদিহিতা নিশ্চিতের সুপারিশ তুলে ধরে সংশ্লিষ্ট কমিশন। জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে। যারা বর্তমান কর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, অনাচারের অভিযোগ আছে, তাদেরকে একটা বিশেষ উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে অপসারণ করতে হবে, জবাবদিহিতা আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সমাপনী বক্তব্যে গণ অভ্যুত্থান মাথায় রেখে ঐক্যমতের ভিত্তিতে জাতির প্রচেষ্টাকে এক জায়গায় নিয়ে আসার তাগিদ থেকেই এসব সংস্কার প্রস্তাবনা বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ধ্বংসপ্রাপ্ত জাতি যে তার পুনরুত্থান হলো, আমরা এখন এই উদ্যোগের মাধ্যমে একটা রাস্তা তৈরি করছি। এই শুধু কমন রাস্তা না, একটা সুপার হাইওয়ে তৈরি করছি। কিন্তু আমরা যেন সবাই মিলে একমত হই, এটি আমাদের সুপার হাইওয়ে, এরপর থেকে আমাদের থামার কোনো উপায় নেই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারিতে মাঝামাঝি আলোচনায় বসবে সরকার। মতৈক্যের ভিত্তিতে 1 মাসের মধ্যে চূড়ান্ত হবে সংস্কার রোডম্যাপ, এমনটাই জানালেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তার ঐকমত্যের ভিত্তিতে আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হবে বলে জানান আরেক উপদেষ্টা আসিফ নজরুল। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন হস্তান্তর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে। সংস্কার প্রস্তাবনা ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের উদ্যোগের অংশ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। সংস্কার প্রস্তাবনা নিয়ে মতৈক্য তৈরি সহ নীতি ও আইন প্রণয়ন নিয়ে কথা বলেন 2 উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও সৈয়দা রেজওয়ানা হাসান। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতে পারে বলেও জানান উপদেষ্টারা। একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। সো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, 2 বারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ নানা প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। সংবিধানে প্রজাতন্ত্র শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র
এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করার সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশী হিসেবে পরিচিতি পাবে এমন বিধান রেখে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। অন্যদিকে সংবিধানের মূলনীতির বিষয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে সুপারিশে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে অন্যতম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা, যার একটি হবে নিম্নকক্ষ, যা পরিচিত হবে জাতীয় সংসদ নামে। অপরটি হবে উচ্চকক্ষ বা সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি। এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চকক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি। এছাড়াও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমিয়ে 21 বছর করার প্রস্তাবনাও এসেছে সুপারিশে। আর সংসদ পরিচালনায় 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত হবেন। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তাবে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীও সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন। রাষ্ট্রপতির মেয়াদ হবে 4 বছর এবং 2 বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না। এদিকে প্রধানমন্ত্রী নিয়ে সুপারিশমালায় বলা হয়, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালন করতে পারবেন। তবে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। অপরদিকে আইনসভার মেয়াদ শেষ হবার পরে আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে কমিশন। এই সরকারের প্রধান উপদেষ্টা বলে অভিহিত হবেন। এই সরকারের মেয়াদ হবে 90 দিন। অন্যদিকে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন পরিবর্তনের সুপারিশ করে কমিশন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে। কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন অন্যতম আলোচিত। ডক্টর আলী রিয়াজকে প্রধান করে কমিশন গঠন করে সরকার। কমিশন গঠন হওয়ার পর থেকে সংবিধান পুনর্লিখন নাকি সংস্কার, এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। অবশেষে সংবিধান সংস্কারের পথেই হাঁটল কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আটক, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিধি প্রবিধান সংশোধন ও পুলিশের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সহ নানা সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। প্রতিবেদনে আইন প্রয়োগে সীমা নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। আরও জানাচ্ছেন মাহির সাজিদ। জুলাই আগস্টে হতাহতদের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির সুপারিশ এবং পুলিশ যেন রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত না হয় ও বল প্রয়োগ না করতে পারে এমন সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবনা জমা দিয়ে এসব কথা বলেন কমিশন প্রধান সফররাজ হোসেন। সুপারিশের মধ্যে আছে গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া নির্দেশনা বাস্তবায়ন। এছাড়া তল্লাশির সময় কোনো পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে, সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করার প্রস্তাব করা হয়েছে। রাতের বেলায় অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো বাসায় তল্লাশির সময় অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। আটক ব্যক্তি বা রিমান্ডে নেওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিটি থানায় স্বচ্ছ কাচের ঘেরা দেয়া আলাদা কক্ষ রাখার প্রস্তাব এসেছে। এছাড়া নারী আসামিকে শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার কথাও বলা হয় সংস্কার কমিশনের সুপারিশে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো, আধুনিকায়ন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, নিম্ন ও উচ্চ আদালতে আসামিদের প্রতি বিদ্বেষপূর্ণ বিচার হয়েছিল। আর আইনজীবীরা জানান,
এই মামলা ছিল রাজনৈতিক এবং বেগম জিয়ার উপর শেখ হাসিনার প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেলে যেতে হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শুরু থেকেই বিএনপির আইনজীবীরা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন বলে দাবি করা হলেও কর্ণপাত করেননি কোনো আদালত, বরং নজিরবিহীনভাবে বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে করা হয় 10 বছর। বুধবার খালাস চেয়ে আসামিদের করা আপিল মঞ্জুর করে আপিল বিভাগ বলেন, নিরপরাধ বেগম জিয়া, তারেক রহমান সহ সব আসামি। রায়ে বলা হয়, মামলার বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছিল। আল্লাহর রহমতে সেই ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত দেশ থেকে আন্দোলনের মুখে পালিয়েছে। রায়ের পর্যবেক্ষণে আরো বলা হয়, বেগম জিয়া, তারেক রহমান সহ আসামিদের যে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এ রায়ে তা পুনরুদ্ধার হবে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের রায়টাই সেটা সাইড করেন। এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল, এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন। এই মামলা শুরুতে বাতিল হয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন দুদকের আইনজীবী। ফ্যাক্ট সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে, কারণ এটা কোনো মামলাই হয় না। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। জেল খাটেন 2 বছর 1 মাস 13 দিন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। লক্ষ্মীপুরে কমতে শুরু করেছে শীতের তীব্রতা, আর এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল ইসলাম স্বপনের সাথে। আর স্বপন, আসলে লক্ষ্মীপুরে এখন শীতের সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন? যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে শীতের পরিস্থিতি কেমন। লক্ষ্মীপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি জেলা। এই জেলায় মেঘনা নদী পরিবেষ্টিত। এই জেলায় এখন পর্যন্ত লক্ষ্মীপুরে যে পরিমাণে শীত পড়ছে, একটু শীতের যে তীব্রতা রয়েছে, আসলে শীতের তীব্রতা হচ্ছে যে বাতাস এবং উত্তরে যে বাতাসের কারণে মানুষের কাছে আসলে শীতটা বেশি পড়ছে এবং কুয়াশাও রয়েছে। বিশেষ করে চরাঞ্চলের মানুষ যারা নিম্ন মধ্যবিত্তের মানুষ, তারা শীতের কষ্ট একটু বেশি পাচ্ছে। যারা শহর অঞ্চলে রয়েছে আসলে তারা শীতটি উপভোগ করছে। আমি যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের নদী বেষ্টিত মধুচৌধুরীহাট, রামগতি, কমলনগর, আলেকজান্ডার, চর আলগি, রামগতি, এসব এলাকায় যে মানুষজন রয়েছে, চরাঞ্চলের মানুষ, তারা আসলে শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে এবং ওইখানকার যে শ্রমজীবী মানুষ রয়েছে, যারা কৃষিকাজ করে এবং যারা শ্রমিক রয়েছে, আসলে তারা সাধারণত ভোরবেলায় তারা মাঠে কাজ করতে বের হচ্ছে। এই শীতের তীব্রতার কারণে তারা আসলে মাঠে যেতে পারছে না এবং রোদ উঠার পরে এখানকার নিম্ন মধ্যবিত্তের মানুষজন তারা কাজে বেরোচ্ছে। আর যারা শহর অঞ্চলে রয়েছে তারা আসলে 9টা বা 10টা পরে তারা ঘর থেকে বেরোচ্ছে। আমি যদি আপনাকে বলি যে আসলে এখন যে সময়টা, এই সময়টা শীত না থাকলে মানুষজন আসলে রাস্তায় তাদের প্রয়োজনে বের হচ্ছে। শীত থাকার কারণে মানুষজন এখন রাস্তায় তেমন ঠিক বেরোচ্ছে না। যাদের অতি জরুরি প্রয়োজন রয়েছে, এরকম মানুষজন ছাড়া আসলে পুরো রাস্তাটাই পাখা রয়েছে। এবং লক্ষ্মীপুরে যে শীতের কারণে আসলে অন্যান্য বছর যে পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হতো, বর্তমান সময়ে আসলে প্রশাসন থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, ওই পরিমাণে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না। এছাড়াও যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, তারাও আসলে শীতবস্ত্র পাচ্ছে না। মাঝযান এসেছিল লক্ষ্মীপুর থেকে
শীতের সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে শীতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সীমান্ত সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, প্রয়োজনে সমঝোতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, মিয়ানমারের ওপর চীনের প্রভাব থাকায় রোহিঙ্গা সংকট নিরসনে দেশটির সহায়তা চাইবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চলতি মাসের 20 তারিখ 2 দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সাথে MOU নবায়ন করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট সহ মিয়ানমার পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। মিয়ানমারের উপরে চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, ওখানে যে অন্যান্য যে অথরিটিস বা ফোর্সেস আছে তাদের সাথেও চীনের সম্পর্ক আছে। কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না, প্রয়োজনে নেগোসিয়েশনে যাওয়ার কথাও বলেন তিনি। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান জানিয়ে উপদেষ্টা বলেন, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। বহমান জিনিস এটাতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের পর সেখানে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। এছাড়া সন্ধ্যার পর সীমান্তে উচ্চ আলোর লাইট ব্যবহার করে মনিটরিং করার আতঙ্কে বাড়ছে গ্রামবাসীদের মাঝে। সহকর্মী জামাল বাদশার তথ্য ও ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে বিস্তারিত। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের মুন্সিপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়ে দিচ্ছে বিএসএফ। এছাড়া রাতে উচ্চমানের আলো ছড়ানো লাইট দিয়ে নজরদারি অব্যাহত রাখায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে গ্রামবাসীদের মাঝে। গেল শুক্রবার বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত শূন্যরেখায় এ নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর বুধবার দুপুরে হঠাৎই নির্মিত বেড়ায় বোতল ঝুলানো শুরু করে বিএসএফ। পরে বিজিবি ঘটনাস্থলে গেলে সরে যায় তারা। বিএসএফ তার কাটার বেড়া দিতে আসে, আমরা সাথে সাথে বাধা দিই এবং তারপর থেকেই কাজ বন্ধ থাকে। বিএসএফ কিছু খালি বোতল, কোকের বোতল দুইটা একসাথে করে তার কাটার সাথে ঝুলাই দিচ্ছে। ওরা খুব সম্ভবত আমি যতটুকু দেখলাম 50 বা 100 গজের মধ্যে কয়েকটা বোতল এরকম লাগাইছে। আমাদের পেট্রোল পার্টি কাছাকাছি ছিল, যখন বিজেপি পেট্রোল পার্টি ওখানে যায় তখন কিন্তু ওরা ওই বোতল রেখেই যে কটা লাগাইছিল এই কটা লাগানো হয়েছে, আর বাকিগুলি ওখানে ফেলে রেখেই ওরা কিন্তু চলে গেছে। কাঁটাতারের বেড়া নির্মাণের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিকাজেও। আতঙ্ক কমাতে দ্রুত এ অবস্থার সমাধান চান স্থানীয়রা। বোতল সিস্টেম করতেছে, আমাদের বিজিবি রাও আছে এখানে, কিন্তু আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। কয়েকদিন থেকে আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। বোতল টাঙিয়েছে, বোতলের মধ্যে এসিতেও থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, এইগুলা বোতল তো বাস্টও হইতে পারে। দুদেশের আলোচনার মাধ্যমে দ্রুত সীমান্তে চলমান সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন। বুধবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের যমুনা গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে সড়কে এই কর্মসূচি পালন করে। আন্দোলনকারীরা জানান, গেল 3 মাস যাবৎ বেতন না পাওয়ার কারণে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে তারা। বকেয়া বেতন পেলে পুনরায় কাজে যোগ দেবেন শ্রমিকরা।
মাদারীপুরের মাঠ থেকে উঠতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ। তবে বাজার দরে দিশেহারা তারা। সংরক্ষণগারে না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। বাজার দর নিয়ে আমদানিকেই দুষছেন সংশ্লিষ্টরা। পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকদের। শিবশঙ্কর রবিদাসের পাঠানো তথ্যছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মাদারীপুরের মাঠ থেকে তোলা শুরু হয়েছে নতুন পেঁয়াজ। মশলা উৎপাদনে পদ্মা, আড়িয়ালখা, কুমার নদী বেষ্টিত বিখ্যাত এ জেলার পেঁয়াজ অত্যন্ত উৎকৃষ্ট মানের। এবছর জেলার 4065 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ। এরই মধ্যে বাজারগুলোতে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজ। তবে এবছর বাজারে পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘা প্রতি 30 থেকে 40 মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে প্রায় 4000 টাকা। কিন্তু পেঁয়াজ সংরক্ষণে এ অঞ্চলে কোনো সংরক্ষণাগার না থাকায় কৃষক 1400 থেকে 1600 টাকাতেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর কৃষকের আগাম পেঁয়াজ ওঠার মৌসুমেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে সরকার পেঁয়াজ আমদানি করায় ধস নেমেছে বাজার দরে। কৃষকের দাম পায় হলো 1700 টাকা মণ, 42 টাকা কেজি, 45 টাকা কেজি, এই পায় হলো কৃষকের দাম। আর আমরা বেশি 50 টাকা কেজি। যেরকম আমদানি হয়ে গেছে বেশি আমদানি হওয়ার কারণে দেশের কৃষক মার খেতেছে। আমাদের পেঁয়াজটা যখনই আসছে তখনই ভারত থেকে বিভিন্ন দেশের থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের পেঁয়াজের বাজারটা একদম ডাউন করে দেয়। এইরকম অবস্থায় কহলে আমরা যে খরচ, এই খরচের টাকায় আমাদের উঠবে না। আমরা সরকারের কাছে আবেদন বিরোধীভাবে যে আমাদের কলেজটা সিস্টেমটা করে দেয়, এরকম যেভাবে যে মুড়ি কাটা পেঁয়াজটা রাখতে পারি, আর ইন্ডিয়ান এলসিটা যেন বন্ধ করে দেয় এই 3 মাসের জন্য। এবছর 4065 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং এর উৎপাদন যথেষ্ট ভালো। কৃষকেরা আশানুরূপ ফলাফল পেয়েছে এবং আমরা মনে করি সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎপাদন এলাকা চিহ্নিত করে সংরক্ষণাগার নির্মাণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে মেলা আয়োজন করেছে চৌগাছা উপজেলার প্রশাসন। বুধবার শুরু হওয়া মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় খেজুরের রস থেকে তৈরি খাঁটি গুড় নিয়ে অংশ নিয়েছেন গাছিরা। মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। কথায় আছে যশোরের যশ খেজুরের রস, সেই রস থেকে তৈরি গুড় নিয়ে বসেছে ব্যতিক্রমী মেলা। স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা, এই প্রতিপাদ্যে তৃতীয়বারের মতো গুড় মেলা আয়োজন করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। নিজেদের উৎপাদিত খাঁটি গুড় নিয়ে মেলায় অংশ নিয়েছেন গাছিরা। আমরা এর আগে যা বেচতাম উল্টো পাল্টা বেচতাম, কেউ কমে বেচত, কেউ দামে বেশি বেচত। এখন একরের দামটাই পাচ্ছি, দামটা বেচতে পাচ্ছি, এতে আমরা খুব লাভবান হচ্ছি। ঐতিহ্যকে টিকিয়ে রাখা ও গাছিদের উদ্বুদ্ধ করা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ন্যায্য মূল্যে গুড় বিক্রির জন্য এই আয়োজন। মেলায় মানভেদে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। আমরা নির্ভেজাল গুড় এখানে নিয়ে আসতে পারি বা সমস্ত এলাকায় হয়তো বেচাকেনা করতে পারি। আমাদের এখন সুবিধা অনেক, আমাদের আগের থেকে এখন বেচাকেনা অনেক দাম বেশি, 400-500 টাকা কেজি বিক্রি করতে পারি। এখন এই মেলার মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে আমরা ন্যায্য দাম পাচ্ছি। এই মেলা হওয়ার কারণে আনাচে কানাচে শহরে সব জায়গায় এই গুড়ের ঐতিহ্য ছড়িয়ে গেছে এবং আগে দামটা কম ছিল, এখন দামটা অনেক বেশি এবং তাতে চাষিরা বা গাছিরা অনেক দাম বৃদ্ধি পাচ্ছে। এই গুড়ের মেলার মাধ্যমে সারা বাংলাদেশে যাতে খাঁটি গুড় আমরা পৌঁছে দিতে পারি এবং এই যশোরকে ব্র্যান্ডিং হিসেবে গুড়ের মাধ্যমে আমরা পরিচিত সারা বাংলাদেশে হতে চাচ্ছি। গাছিদের সংখ্যা বাড়ার পাশাপাশি গুড় তৈরিতে আগ্রহ বাড়ছে। গেল দুবারের মেলার চেয়ে এবারে মেলায় পরিধি বাড়ানো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। প্রথম যখন শুরু হয় তখন অনেক অল্প পরিসরে হলেও আস্তে আস্তে এর পরিসর বৃদ্ধি পাচ্ছে এবং গাছিদের মধ্যে দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সবচেয়ে বড় বিষয় হলো এই মেলার ফলে গাছিরা তাদের গুড়ের ন্যায্য মূল্য পাচ্ছে। এমন আয়োজনে প্রবীণদের অংশগ্রহণের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে বলে মনে করেন জেলা প্রশাসক। মেলা করার কারণে এবং জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার কারণে এটা কিন্তু আমাদের দেশের সকল জেলায় এটা চাহিদা বেড়েছে। এই মেলাটা কিন্তু একটা ইউনিক মেলা, যেটা বাংলাদেশে আর কোথাও হয় না, যে খেজুর গুড় নিয়ে সব মেলা হয়।
দেশের এবং বিদেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। যশোরের খেজুর গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর থেকে এ জেলার গুড়ের প্রতি আগ্রহ বেড়েছে সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনা এবছর সরিষার আবাদ বেড়েছে 2.5 গুণ। তবে নিজের সরিষা খেতে অস্থায়ীভাবে ব্যতিক্রমী কফি শপ গড়ে আলোচনায় হয়েছেন সদর উপজেলার মিন্টু মিয়া নামে এক বিদেশ ফেরত যুবক। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। নেত্রকোনার বিস্তৃত মাঠ জুড়ে বর্তমানে রাজত্ব করছে হলুদ সরিষা। সরিষা খেতে উঠছে রং বেরঙের প্রজাপতি আর মৌমাছি। এমন অপরূপ দৃশ্য উপভোগ করতে সৌন্দর্য পিপাসু মানুষ ছুটছেন এখানে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। পরিমাণে এবার আমরা আরো বাড়াই দিছি, আরো বেশি করে হইতেছে। আর শুধু আমি করে না, সারা দেশের মানুষ এই সরিষার দিকে উদ্বুদ্ধ হয়েছে। যারা গেছে এবার 1% সরিষা 1 কাঠা জমিতে সরিষা করছিল, এবার তারা 3 কাঠা 4 কাঠা জমিতে সরিষা লাগাইছে। এদিকে নিজ বাড়ির সামনে 60% জমিতে সরিষা চাষ করে সেখানে অস্থায়ীভাবে কফি শপ করে আলোচিত হয়েছেন সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের মিন্টু মিয়া। ক্ষেতের মাঝে দর্শনার্থীদের বসার জন্য বসিয়েছেন চেয়ার ও ছাতা। তার এই কফি শপে সকাল বিকাল ছুটে আসছেন স্থানীয় সহ দূর দূরান্তের নানা বয়সী মানুষ। আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা। এর মধ্যে আমি এখানে চা কফি খেতে পাচ্ছি। আমরা এখানে সবাই নিয়ে আসছি, একটা ভালো একটা পরিবেশে বসে চা খেলাম, সময় কাটাইলাম। একদিকে সরিষা ক্ষেতের যে ফুলের গন্ধ, পাশে চার আড্ডা, আর এই পাশে আবার দিগন্ত জোড়া মাঠ। অভিনব এ উদ্যোগে আলোচিত হয়ে লাভের দেখাবে উচ্ছ্বসিত মিন্টু মিয়া। এমন ভাবে মানুষ আসা যাওয়া করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে বলার বাহিরে। কফি হাউস আগেই ছিল, আর এখন ইনকাম একটু বেশি হচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। সদর উপজেলায় একজন কৃষক ভাই এরকম একটি ভূমিকা নিয়েছেন যে তার সরিষা আবাদি জমির পাশে যেহেতু সুন্দর একটি পরিবেশ আছে, সেখানে ভিজিটর যারা আসেন দেখার জন্য, ছবি তোলার জন্য, তাদের বিনোদনের জন্য আলাদাভাবে উনি একটি ব্যবস্থা করেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এবছর নেত্রকোনার 10টি উপজেলায় 13,050 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাইবান্ধায় শীতের প্রকোপ এখনো অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাইনুল হুদা। মাইনুল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। জি ম্যাডাম, গাইবান্ধায় উত্তরের জেলায় গাইবান্ধায় শীতের প্রকোপ অনেকটাই বেশি। তবে আগের তুলনায় বর্তমানে শীত কমলেও, মানে কুয়াশা কমলেও বর্তমানে শীতের যে তীব্রতা আমরা অনুভব করছি, সেটা হচ্ছে আপনার গাইবান্ধায় শীতের যে তীব্রতা, ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আমরা অনুভব করতেছি, যে মানে এখানে আপনার বাতাসের গতিটা একটু বেশি, বাতাসের গতিটা অনেকটাই বেশি। কুয়াশা কমলেও বাতাসের গতিটা বেশি। বাতাসের গতি থাকার কারণে নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু আপনার সকাল থেকে যে তারা কাজে কর্মে যাবে, এটা কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারতেছে না। গাইবান্ধায় শিশু থেকে শুরু করে বৃদ্ধরা তারা অনেক শীতজনিত রোগে ভুগছেন, এবং যারা রিক্সা চালক, দিন মজুর, খেটে খাওয়া মানুষের অবস্থা অনেকটাই নিম্নমুখী। তারা ঠিকমতো কাজে কর্মে যেতে পারতেছে না, এবং শীতের যে তীব্রতা আমরা অনুভব করছি, সেটা সন্ধ্যার পরে শুরু হয়। এবং জি, ধন্যবাদ। মইনুল, আপনাকে ধন্যবাদ। জানাবো খেলার খবর। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীর প্রথম ম্যাচে দুপুর 1টায় মুখোমুখি হবে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সন্ধ্যা 6:30টায় স্বাগতিক চিটাগাং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্স। ঢাকা ও সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব ব্যাটে বলে দর্শকদের মন ভরানোর প্রত্যাশা ক্রিকেটারদের। বিস্তারিত ম্যাচ রিপোর্টে।
গত 30 ডিসেম্বর মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে শুরু হবে 16 জানুয়ারি। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আসরে 6 ম্যাচের 3টিতে জয় ও 2টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলের 3-এ আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে সাজানো ফরচুন বরিশালের লক্ষ্য টেবিলের তলানিতে থাকা ঢাকাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার। এদিকে আসরের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস আছে দুর্দশায়। 7 ম্যাচের 6টিতেই হেরেছে সাকিব খানের দল। শেষ ম্যাচে রেকর্ড জয়ের পর এই ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া লিটন মুস্তাফিজরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে স্বাগতিক চিটাগং কিংস। 4 ম্যাচের 3টিতে টানা জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মোহাম্মদ মিথুনের দল। জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের ভেন্যুতে জয় পেতে চায় বন্দরনগরীর দলটি। সময়টা ভালো যাচ্ছে না টানা জয় দিয়ে আসর শুরু করা খুলনা টাইগার্সের। সিলেট পর্বের ব্যর্থতায় ব্যাকফুটে মিরাজের দল। ঢাকার পর্বের প্রথম 2 ম্যাচে জয় পেলেও সিলেট পর্বে টানা 3 ম্যাচ হেরেছে খুলনা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 4-এ। গেল ম্যাচে টেবিল টপার রংপুরের বিপক্ষে তীরে এসে তরি ডোবে মিরাজ ইমরুলদের। তাই সামনের ম্যাচে ভেন্যু বদলের সাথে ভাগ্যরও বদল আনতে চায় রূপসাপাড়ের দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।